জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তো হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যেসব অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী রয়েছো, তোমাদের আজকে জিকে অর্থাৎ জেনারেল নলেজের তোমাদের প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে তার ম্যারাথন ক্লাস করাবো। একবারে খাতা পেন নিয়ে বসে যাও। আমি ডেফিনেটলি বলে দিতে পারি, আজকে আমার এই ক্লাস তোমরা যদি সম্পূর্ণ করে নাও, তোমাদের অগ্নিবীরে 50% প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি যেমন সায়েন্সে বলেছিলাম, জিকের ক্ষেত্রেও সেম একই কথা বলবো। তোমাদের যদি 15টা প্রশ্ন থাকে, তো 7টা প্লাস প্রশ্ন অর্থাৎ 7 দুগুণে 14 নম্বর আমার এই ক্লাস করেই তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 100% কমনযোগ্য প্রশ্ন ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে দেখো, তো প্রথমত তোমাদের ক্লিয়ার করে দিই। আজকে আমি 250টা প্রশ্ন করাবো। আমি একসাথে তো অতগুলো প্রশ্ন করানো সম্ভব নয়, দুটো পার্টে করাবো। পার্ট 1 এই ক্লাসটা আসবে, পার্ট 2-এ আবার দুদিন মতন, দুদিন পরেই তোমরা পার্ট 2 এর ক্লাস পেয়ে যাবে। সেখানে প্রায় 300টা প্রশ্ন হবে, সব মিলিয়ে 550টা প্রশ্ন তোমরা করে নাও। এখান থেকে দেখবে 7টা প্লাস প্রশ্ন কিন্তু কনফার্ম কমন পেয়ে যাবে। যে প্রিভিয়াস ইয়ার শেষ করে যাবে তার পরীক্ষা কিন্তু 100% ভালো হবে। তুমি যে করি ক্যাটাগরি থেকে থেকে থাকো না কেন, আজকের এই ভিডিও দেখে যাও, পরীক্ষা যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে। ওকে, তো দেখে না, প্রথম প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? তো স্যার, এটা হচ্ছে তোমাদের অগ্নিবীর, তোমাদের জিডি, তোমাদের এআরও, আমাদের ওয়েস্ট বেঙ্গলই থেকে এসেছে এআরও ব্যারাকপুর। এটা কিন্তু 2023 সালে আসা প্রশ্ন স্যার। ওকে, তো এটা হচ্ছে সর্দার সরোবর প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আর্মিতে নাই নাই করে হলেও 7 থেকে 8 বার রিপিট এসছে একই প্রশ্ন। এটা খুব গুরুত্বপূর্ণ এই প্রকল্পটা। এটা নর্মদা নদীর ওপর অবস্থিত। এটা কোথায় রয়েছে? গুজরাট রাজ্যে অবস্থিত। তো স্যার, এই সর্দার প্রকল্প বাঁধটি কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। এবার অনেক সময় তো স্যার প্রশ্ন তো বলতেই পারে না যে সবসময় যে নদীর ওপর অবস্থিত, এটা তো বলবে না, বলবে সর্দার সরোবর প্রকল্প বাঁধটি। তারপরে হচ্ছে স্যার পরবর্তী প্রশ্ন দেখব যে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি স্যার? তো আমাদের পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হচ্ছে স্যার গ্রিনল্যান্ড দ্বীপ। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, বিশ্বের বৃহত্তম দ্বীপ। স্যার এখান থেকে একটা প্রশ্ন লিখবে যে কিউবা, এই কিউবা দেশ, এই কিউবা দেশকে স্যার চিনির পাত্র বলা হয়। তোমার যদি প্রশ্ন বলে চিনির পাত্র কোন দেশকে বলা হয়, তাহলে স্যার কিউবা। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগারটি কোথায় অবস্থিত স্যার? তো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ভারতের হচ্ছে, আমাদের ভারতেই অবস্থিত, অবশ্যই এটা হচ্ছে গুজরাট। গুজরাটের জামনগর, এই যে গুজরাটের জামনগরে কিন্তু সব থেকে বড় আমাদের পেট্রোলিয়াম যে রিফাইনারি আছে সেটা কিন্তু, বা শোধনাগার যেটাই বলো, সেটা কিন্তু অবস্থিত। তারপরে তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে সোশ্যাল ওয়েবসাইট, ফেসবুকের ডেভেলপার, অ্যাকচুয়ালি ফেসবুকের আবিষ্কাতাকে। তোমরা জানো ফেসবুক প্রত্যেকে ব্যবহার করো, যে সোশ্যাল ওয়েবসাইট, সে ফেসবুক তৈরি কে করেছিল, আবিষ্কার কাকে বলা হয়? মার্ক জুকারবার্গকে বলা হয়। স্যার এখানে একটা প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে লিখে রেখেছি। আমি তোমাদের যেহেতু এখনও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাইনি, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যখন করাবো এই টপিকগুলো কভার করাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেই যেই জায়গা থেকে প্রশ্ন আসে। তাও এখন একটু জেনে রাখো রিভিশন ক্লাসে, যে সিও অর্থাৎ গুগলের সিও হচ্ছে সুন্দর পিচাই। ওকে, এটাও কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ। তার পরের প্রশ্ন, লোকসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন স্যার? লোকসভার সদস্যরা অর্থাৎ এমএলএ যারা থাকে, এমপি, তোমরা যখন যারা ভোট দাও, অর্থাৎ লোকসভা, আমাদের কটা পার্লামেন্টের দুটো আমাদের কক্ষ, একটা রাজ্যসভা একটা লোকসভা। উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা। যারা আমার সংবিধান ক্লাস করেছো, ম্যারাথন ক্লাস, তারা খুব ভালো পারবে এগুলো। তো মনে রাখবে, লোকসভার সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়। অর্থাৎ আমাদের মতন সদস্য ভারতীয় নাগরিকরা কী করছে? ভোট দিয়ে জেতাচ্ছি। অর্থাৎ যাদের 18 বছর হয়, আমাদের ভোটার কার্ড পাই, ভোট দিয়ে আমরা কী করি? এমএলএ আমরা বেছে নিই। তো সেই এমএলএগুলোই কিন্তু সেই লোকসভায় বসে থাকে। তারপরে ড্যাশ ড্যাশ হচ্ছে মহারাষ্ট্রের রাজ্য রাজধানী। দেখো, তোমাদেরকে একটা কনফার্ম বলে দিচ্ছি, আমাদের ভারতে টোটাল 28টা রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 28টা রাজ্য থেকে তোমাদের অগ্নিবীরে একটা রাজ্যর নাম থাকবেই থাকবে, যার রাজধানী কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো মহারাষ্ট্রের রাজ্যের রাজধানী কী স্যার? মুম্বাই। স্যার উত্তরপ্রদেশের কী স্যার? উত্তরপ্রদেশের লখনৌ। এলাহাবাদ, এটা উত্তরপ্রদেশের একটা শহরের নাম, তো এটা কোনো রাজধানীর নাম নয়। ওকে, তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে স্যার রাজা অশোক এর পিতা কে ছিলেন? যারা আমার ইতিহাসের ম্যারাথন ক্লাস করেছো, ডেফিনেটলি এই প্রশ্নটা পারবে। রাজা অশোক কার?
বিন্দুসারের পুত্রের নাম ছিল রাজা অশোক। ওকে, তারপরে নিম্নলিখিত কাকে ভারতের লৌহ মানব বলা হয় স্যার? খুবই গুরুত্বপূর্ণ। এই যে তাই তোমাদের উপাধিগুলো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের উপাধিগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সর্দার বল্লভভাই প্যাটেল, এই সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বলা হয়, অর্থাৎ আয়রন ম্যান বলা হয় থাকে। তো গুরুত্বপূর্ণ আমাদের টপিকটা দেখে নেব, যেটা এখান থেকে আসে। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীজিকে জাতির জনক বলা হয়ে থাকে। নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু। দেশবন্ধু নামে কে পরিচিত? চিত্তরঞ্জন দাসকে কিন্তু দেশবন্ধু বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ যেগুলো বলছি। শহীদি আজম কাকে বলা হয়? ভগৎ সিংকে কিন্তু শহীদি আজম বলা হয় স্যার। তারপরে হচ্ছে লোকমান্য নামে কে পরিচিত? বাল গঙ্গাধর তিলক কিন্তু লোকমান্য নামে পরিচিত। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা রাজপথ রায় কিন্তু পাঞ্জাব কেশরী নামে পরিচিত। গুরুদেব কিন্তু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। ভারতের কোকিল অর্থাৎ সরোজিনী নাইডু, এটা হচ্ছে ভারতের কোকিল বা ভারতের কোকিলা, বলা হয় সরোজিনী নাইডুকে। খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু কভার করলাম। তারপরে হচ্ছে মিসাইল ম্যান কাকে বলা হয়? এটা প্রত্যেকে জানো যে এপিজে আব্দুল কালামকে আমাদের মিসাইল ম্যান বলা হয়ে থাকে। ওকে, তারপরে স্যার দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো আরও একটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, টপিক কভার করে দিচ্ছি তোমাদের জিকে, স্ট্যাটিক জিকে থেকে তোমাদের গুরুত্বপূর্ণ নদী এবং তার উপর অবস্থিত শহর একটা প্রশ্ন কনফার্ম দেখতে পাবে। অর্থাৎ এই প্রিভিয়াস ইয়ারের এই যদি আমার এই ক্লাসটা করে নাও, তোমরা এখান থেকেই দেখবে অনেক প্রশ্ন কিন্তু এবং তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? স্যার দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো এখানে দেখো আমি গুরুত্বপূর্ণ শহর এবং নদীর নাম বলেছি, যেগুলো কিন্তু সব থেকে ভিভিহাই গুরুত্বপূর্ণ, যেগুলো অগ্নিবীরে বারবার রিপিট হয়েছে বিগত বছরে এবং তোমাদের ভবিষ্যতে আসবে। যেমন হচ্ছে স্যার দিল্লি যমুনা নদীর ওপরে, আগ্রা যমুনা নদীর ওপরে অবস্থিত। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর ওপর অবস্থিত বা গোমতীও আমরা বলে থাকি। কানপুর এই যে শহরটা রয়েছে কোন নদীর ওপর অবস্থিত? গঙ্গা নদীর ওপরে। বারাণসী উত্তরপ্রদেশের বারাণসী গঙ্গা নদীর ওপরে। বিহারের পাটনা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই গঙ্গা নদীর ওপরে। তারপর হচ্ছে স্যার আমাদের কলকাতা কোন নদীর ওপর অবস্থিত? হুগলি নদীর ওপরে। গুজরাটের আহমেদাবাদ শহরটি কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে স্যার সবরমতী নদীর ওপরে। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর ওপরে। এবং সর্বশেষ কোটা কোথায় অবস্থিত? স্যার চম্বল নদীর ওপরে কিন্তু অবস্থিত। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দেখব যেগুলো টপ, এই যে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে। গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? স্যার শিপ্রা নদীর তীরে। এই যে 15টা আমি শহর এবং তার উপর অবস্থিত যে নদীর নাম বললাম, এই কটা ঝাড়া মুখস্থ করে নেবে, এর মধ্যে দেখবে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাচ্ছ। তারপরে স্যার প্রশ্ন কোথায় গেল? তারপরের প্রশ্ন হচ্ছে হাজার হ্রদের দেশ। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। তো ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। তো গুরুত্বপূর্ণ উপাধি এবং দেশের নামগুলো জানবো যেগুলো তোমাদের পরীক্ষায় রিপিট হবে। যেমন হাজার দ্বীপের দেশ কাকে বলা হয়? হাজার দ্বীপের দেশ বলা হয় স্যার ইন্দোনেশিয়াকে। হাজার হ্রদের দেশ এক্ষুনি পেলাম ফিনল্যান্ড। অর্থাৎ যেই যেই টপিক থেকে প্রশ্ন আসছে, অনেক সময় তো কি হয় তোমার মানে আগের বছর যেই জায়গা থেকে যেই প্রশ্নটা এসছে সেই প্রশ্নটাই যে এবছর আসবে তা তো নয়। অর্থাৎ যেই জায়গা থেকে এসেছে সেই জায়গা থেকেই তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ তার জন্যই টপিকগুলো কভার করে দিচ্ছি, সেই জায়গার টপিকগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো। সুতরাং এগুলো সব ভালো করে পড়ে নিবে। তারপরে হচ্ছে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় স্যার? জাপানকে। মধ্যরাতের দেশ কাকে বলা হয় স্যার? নরওয়েকে। মধ্যরাতের দেশ বা এটা আমরা নিশীথ সূর্যের দেশ নামেও কিন্তু আমরা জেনে থাকি নরওয়ে। ওকে, তারপরে সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ অনেক সময় বলি থাইল্যান্ডকে। নীল নদের দান কাকে বলা হয় স্যার? মিশরকে। সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয়? মিয়ানমার অর্থাৎ মায়ানমারকে বলা হয় সোনালি প্যাগোডার দেশ। তারপরে হচ্ছে ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয় স্যার? সুইজারল্যান্ড। গোলাপের দেশ বলা হয় স্যার বুলগেরিয়াকে। সোনার দেশ অর্থাৎ সোনার দেশ বলা হয় স্যার অস্ট্রেলিয়াকে। অ্যাকচুয়ালি এটা সোনার দেশ, হ্যাঁ ঠিক আছে, আর সোনালি তন্তু তখন যখন বলবে তখন সেটা বাংলাদেশ হয়ে যাবে। ওকে, তারপরে স্যার এবার ভারতের কিছু গুরুত্বপূর্ণ উপাধি সম্পর্কে জানবো। যেমন হচ্ছে পাঁচ নদীর দেশ বা পঞ্চ নদীর দেশ বলা হয় স্যার পাঞ্জাবকে। নীল পর্বতের দেশ বলা হয় আসামকে। মন্দিরের শহর বলা হয় স্যার বারাণসীকে। গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। নীল শহর বলা হয় যোধপুরকে। ওকে,
এবার পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো অবশ্যই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি আমাদের কৌটিল্য বা চাণক্যের সহায়তায় কিন্তু আমাদের মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল। তো তার মা ছিলেন মুরা, সেই মুরার গর্ভে এই চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেছিল। তো তার জন্যই কিন্তু তার মায়ের নাম অনুসারেই, তার মায়ের নাম যেহেতু মুরা ছিল, তো তার মায়ের নাম অনুসারে কিন্তু মৌর্য বংশ কিন্তু অর্থাৎ নাম রেখেছিল। ওকে, মৌর্য সাম্রাজ্যর নামটা রেখেছিল। যারা ইতিহাসের ম্যারাথন ক্লাস করেছো আশা করছি এই প্রশ্ন সব পারবে। নিচের কোন অফিসে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত? এক কথায় বলতে গেলে যে ভারতীয় ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, সেটা কিন্তু দেরাদুনে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ এটা ইন্ডিয়ান মিলিটারি একাডেমিটা। পাশাপাশি তোমাদের আরও গুরুত্বপূর্ণ মিলিটারি যে একাডেমিগুলো রয়েছে সেগুলো কভার করেছি, যেগুলো আগামী দিনে পরীক্ষায় আসবে। প্রথমে হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এটা দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএর খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। যদি আরও একটু গভীরে যায় তখন হবে হচ্ছে তোমাদের খড়গৌয়াশলা, ঠিক আছে, এখানে কিন্তু অবস্থিত। ইন্ডিয়ান নাভাল একাডেমি যেটা হচ্ছে আইএনএ, এটা হচ্ছে কেরালার এঝিমালাতে অবস্থিত। তারপরে হচ্ছে এয়ারফোর্স একাডেমি, এটা তো এয়ারফোর্স একাডেমি, এটা আমাদের তোমাদের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। এগুলো যারা একটু ফর্ম ফিল আপ করো, যারা চাকরির জন্য খাটছো, এগুলো ভালোভাবে জানবো। তারপরে দেখবে ওটি এর, আর্মি ওটি এর ফর্ম ছাড়ে না স্যার। ওটি এর ফুল ফর্ম কি? অফিসার ট্রেনিং একাডেমি। তো এটা কোথায় অবস্থিত স্যার? অ্যাকচুয়ালি এটা স্যার চেন্নাইয়ে অবস্থিত। এর দু জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে, একটা চেন্নাই, একটা গোয়া বিহারের। কিন্তু এই গোয়া বিহারের এটা কিন্তু গয়া বিহারের এটা কিন্তু পরীক্ষায় থাকে না, এটাই সব থেকে বেশি থাকে। এই যে চেন্নাই তামিলনাড়ু, এটাই কিন্তু মূল হেডকোয়ার্টার, এটা কেটে দাও তো। তারপরে এটা ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, এটা দরকার নেই, এটা পড়বে। ন্যাশনাল ডিফেন্স কলেজ যেটা আমাদের দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে থর মরুভূমি কোন দেশে অবস্থিত স্যার? থর মরুভূমি অবশ্যই আমাদের ভারতের রাজস্থানে রয়েছে থর মরুভূমি। তারপরে স্যার ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত? স্যার ইন্ডিয়া গেট অবশ্যই আমাদের দিল্লি শহরে অবস্থিত। স্যার যদি বলতো যে গেটওয়ে অফ ইন্ডিয়া, যখন তোমাকে বলতো স্যার গেটওয়ে 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 অফ ইন্ডিয়া, তখন তুমি কোথায় বলতে? এটা ইন্ডিয়া গেট তো তুমি নিউ দিল্লি বলে দিলে, কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া তখন স্যার কিন্তু মুম্বাই উত্তর হবে। দেখো একই প্রশ্ন, শুনতে একই হলেও কিন্তু আলাদা বিষয়। ইন্ডিয়া গেট নিউ দিল্লি, গেটওয়ে অফ ইন্ডিয়া সেটা কিন্তু মুম্বাই। ওকে, এবার স্যার তারপরে নিম্নলিখিত পর্বত শৃঙ্গগুলির মধ্যে কোনটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ? অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি স্যার? K2। স্যার এটা কোথায় অবস্থিত? স্যার এটা আমাদের ভারতের একেবারে জম্মু কাশ্মীর কারাকোরাম রেঞ্জে অবস্থিত। K2কে আমরা স্যার আরেকটা নাম বলি স্যার, অনেক সময় অপশানে K2 থাকে না। K2র আরেকটা নাম রয়েছে যেটা হচ্ছে গডউইন অস্টিন। স্যার এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় পর্বত শৃঙ্গ, যেটা আমাদের ভারতেই অবস্থিত। স্যার এবার প্রশ্ন হচ্ছে তাহলে সবথেকে বড় পর্বত শৃঙ্গের নাম কি, যে 1 নম্বরে রয়েছে? স্যার সেটা মাউন্ট এভারেস্ট, সেটা প্রত্যেকে কিন্তু জানো, যেটা নেপালের দিকে চলে যাচ্ছে। তারপরে ধোলাধর রেঞ্জের একটি গুরুত্বপূর্ণ উপজাতির নাম কি? গাদ্দি, খুব গুরুত্বপূর্ণ এটা। তারপরে হচ্ছে কর্ণাটকের মণিপালে কোন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত স্যার? এটা এটা তখন এই টাইমের তখনকার সময়ের এটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এই প্রশ্নটা 2019 সালে এসেছিল। ওকে, তো এটা তখনকার সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। সিন্ডিকেট ব্যাংক, যার এটা বর্তমানে এটা কানাড়া ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। তো এটা তখনকার সময় গুরুত্বপূর্ণ ছিল, এখন মনে রাখার দরকার নেই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্মের সম্মেলনে কাকে একজন তেজ তেজ তেজোদ্দীপ্ত হিন্দু হিসাবে প্রশংসা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশংসা, এই যে ব্যক্তিটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো এই স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে সম্মেলনে গিয়ে যখন সে লেকচার দিয়েছিল, প্রত্যেক বিদেশিরা চমকে গেছিল তার লেকচার শুনে। ঠিক আছে, পারলে একটু ইউটিউবে দেখে নিবে, সালটা মনে রাখবে 1893 সালে তিনি কিন্তু শিকাগো সম্মেলনে প্রথম ধর্ম নিয়ে কিন্তু কথা বলেছিল। ওকে, তারপরে স্যার মিনাবাক্কাম আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত স্যার? অবশ্যই এটা কিন্তু চেন্নাই অবস্থিত। এবার এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লিয়ার করেছি,
স্যার ভারতের সবথেকে বৃহত্তম বিমানবন্দরের নাম কি? সেটা হচ্ছে স্যার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে ভারতের সবথেকে বড় বিমানবন্দর। কোথায় অবস্থিত স্যার? দিল্লিতে। এবার তোমাকে যদি স্যার প্রশ্ন করে ভারতের সবথেকে ব্যস্ততম বিমানবন্দরের নাম কি, সেটাও কিন্তু স্যার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন স্যার, ভারতের গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি কোথায় অবস্থিত? ভারতের আমাদের ইউরেনিয়াম কী কাজে ব্যবহার করি স্যার? আমরা কি করতে আমরা বোমা, আমরা বিভিন্ন বোমা ব্যবহার করে থাকি, পরমাণু বোমা। তো সেই আমাদের যে খনি, সেই ইউরেনিয়ামের খনি কিন্তু আমাদের জাদুঘরাতে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই। তারপরের প্রশ্ন স্যার, কংগ্রেসের প্রথম অধিবেশন ড্যাশ এ অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ কংগ্রেসের প্রথম অধিবেশনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্যার এটা বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। যারা আমার ক্লাস করেছো ইতিহাসের, আশা করছি এটা পারবে। বোম্বাইয়ে এটা কিন্তু প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল 1885 সালে। তো আমার লেখা রয়েছে স্যার 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল, যেটা কিন্তু বোম্বে, যার বর্তমান নাম কিন্তু এখন কি স্যার? মুম্বাই। এখন আমরা এটা মুম্বাই হিসাবে পরিচিত, তখন কিন্তু বোম্বে নাম ছিল। তো এবার প্রশ্ন আসবে স্যার যে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল স্যার? কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। ইনি ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি। সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে স্যার। তারপরে গুরুত্বপূর্ণ অধিবেশন মনে রাখবে 1907 সালের অধিবেশনটা তোমরা মনে রাখবে, যেটা সুরাট অধিবেশন। এটা সুরাটে হয়েছিল। তো এই জায়গাতে কি মনে রাখবে স্যার? এই জায়গাটায় তোমরা মনে রাখবে, একটু বাংলা লিখবে। এখানে আমার ইংরেজিতে লেখা রয়েছে, এখানে রয়েছে মডারেট আর এক্সট্রিমিস্ট। তো এক কথায় বলতে গেলে নরমপন্থী এবং চরমপন্থীর বিভাজন হয় স্যার। তোমাকে যদি প্রশ্ন করে নরমপন্থী ও চরমপন্থী কোন অধিবেশনে বিভাজিত হয়ে যায়, স্যার সুরাট অধিবেশন। কত সাল? 1907 সাল। তারপরে স্যার 1916 সাল লখনৌ অধিবেশন। তোমাকে প্রথমত প্রশ্ন করবে স্যার লখনৌ অধিবেশন কত সালে হয়? 1916। তো এই লখনৌ অধিবেশনে কি হয়েছিল স্যার? তোমাকে যদি একটা প্রশ্ন করে যে কংগ্রেস এবং মুসলিম লীগ কোন অধিবেশনে একত্রিত হয়েছিল, তাহলে স্যার সেটা কিন্তু লখনৌ অধিবেশন হয়ে যাবে। তারপরে 1917 সাল কলকাতা অধিবেশন। এই 1917 সাল কলকাতা অধিবেশনে আমাদের সভাপতি হয়েছিল স্যার অ্যানি বেসান্ত। একটা প্রশ্ন করবে, বলবে যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? তো স্যার তুমি প্রশ্নের উত্তর বলবে অ্যানি বেসান্ত। তারপরে একটা গুরুত্বপূর্ণ অধিবেশন 1920 সালে নাগপুর অধিবেশন। তো এই নাগপুর অধিবেশনের সময় কি হয়েছিল স্যার? আমাদের অসহযোগ আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। তারপরে গুরুত্বপূর্ণ অধিবেশন স্যার 1929 সালের লাহোর অধিবেশন। এর সভাপতি কে ছিল স্যার? জওহরলাল নেহেরু। তো এই সময় আমাদের পূর্ণ স্বরাজ কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা দিবস পালন করি। পূর্ণ স্বরাজ কত সালে স্যার ঘোষণা করা হয়? 1929 সালেই। তারপরে গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে স্যার করাচি অধিবেশন। 1931 সালে করাচি অধিবেশন। এই সময় কী হয়েছিল স্যার? মৌলিক অধিকার আমাদের ঘোষণা হয়েছিল। তারপরে স্যার 1938 সালে হরিপুরা অধিবেশন। এই হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিল স্যার? সুভাষচন্দ্র বসু। তারপরে আবার পরের বছর স্যার হয়েছিল 1939 সালে ত্রিপুরা অধিবেশন। এই সময় সভাপতি কে ছিল? সুভাষচন্দ্র বসু। এই সময় কিন্তু সেকেন্ড বারের জন্য আবার কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিল। তারপরের প্রশ্ন চলে যাব স্যার। তারপরের প্রশ্ন হচ্ছে যে যে প্রশ্নটা হচ্ছে কাম্বালা রেস একটি ঐতিহাসিক মহিষ দৌড়। এটা কোথায় অবস্থিত, মানে কোথায় অনুষ্ঠিত হয়? এই যে কাম্বালা রেস, এই যে একটা মহিষ দৌড়, এটা কোথায় অনুষ্ঠিত হয়? তো স্যার এটা মনে রাখবে, অনুষ্ঠিত হয় হচ্ছে আমাদের কর্ণাটক। তারপরের প্রশ্ন চলে যাব, মূল মধ্যরেখা ড্যাশ ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত? তো স্যার মূল মধ্যরেখা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, 0 ডিগ্রি দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। স্যার মূল মধ্যরেখা যেটা বললাম আমি, ঠিক আছে। এখান থেকে আর গুরুত্বপূর্ণ আর দরকার নেই। আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখার মানটা মনে রেখে দাও, 180 ডিগ্রি। এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, 180 ডিগ্রির মান। এটাও অনেক সময় পরীক্ষায় প্রশ্নটা আসে। তারপরের প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় অবস্থিত? অর্থাৎ এই যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা অবস্থিত হচ্ছে স্যার মৌসুরিতে। তোমাদের জিকে লেভেলটা বুঝতে পারছো স্যার? জিকে লেভেলটা কীরকমভাবে আসছে? তো সঠিক জায়গায় তুমি যদি গাইডেন্সভাবে পড়াশোনা না করো সঠিক জায়গায়, তাহলে কিন্তু অগ্নিবীরে পাস করা কিন্তু খুব মুশকিল। তো আমার 3 তারিখে ব্যাচ শুরু হয়েছে, যারা এখনও ভাবছো ভর্তি হবে, হয়ে যেতে পারো। তারপরের প্রশ্ন দেখো স্যার, খাসি এবং গারো উপজাতি
প্রধানত ড্যাশে বাস করে। দেখো গারো, খাসি এগুলো সব কিন্তু স্যার মেঘালয় কিন্তু একটা উপজাতি। খুব গুরুত্বপূর্ণ ছিল টপিকটা। তারপরে স্যার দিল্লির প্রথম মহিলা শাসককে, তো ইতিহাস ক্লাসে করেছিলাম দিল্লির প্রথম মহিলা শাসক হচ্ছে রাজিয়া সুলতান, ইনি হচ্ছেন ইলতুৎমিশের মেয়ে। তারপরে স্যার রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত? যারা আমার কনস্টিটিউশন সংবিধানের ক্লাস করিয়েছ তারা এটা পারবে। সুতরাং আমার ম্যারাথন ক্লাসগুলো গুরুত্বপূর্ণ কেমন দেখেছো? আমি বলেছি সংবিধান তোমরা আমার এই ম্যারাথন ক্লাস করে যাও, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করছি এখন আমি, তোমরা দেখতে পাচ্ছ আমি যা আলোচনা করেছি ক্লাসে তার বাইরে কিছু একটা প্রশ্ন আসছে, তার বাইরে একটাও প্রশ্ন আসবেও না। তো রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর, আর স্যার লোকসভার সদস্যদের মেয়াদ কিন্তু 5 বছর। তারপরে ভারতের বৃহত্তম সেচ খালের কি নাম? ভারতের সবথেকে বৃহত্তম সেচ খাল হচ্ছে স্যার ইন্দিরা গান্ধী খাল। তারপরের প্রশ্নে চলে যাব, নিম্নলিখিত কোন রাজ্যে বুদ্ধের অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনের সাথে যুক্ত ছিল? তো এটা একটু গভীরের প্রশ্ন দিয়েছে গৌতম বুদ্ধ থেকে, এই টপিকটা আমি হয়তো তোমাদের ক্লিয়ার করাইনি। তো এটা মনে রাখবে যে মগধ, এটা শুধু 4 বলে লেখা রয়েছে, তো এটা 4 মনে হচ্ছে অ্যাকচুয়ালি মগধ। এই মগধের কিন্তু গৌতম বুদ্ধের জীবনের সাথে কিন্তু যুক্ত রয়েছে এই মগধ, হ্যাঁ, তখনকার দিনের এই শহরটা। তারপরে এটা বর্তমানে এটা বিহারে অবস্থিত। তো যে বাতাসে তার পূর্ণ ক্ষমতা অনুযায়ী আর্দ্রতা থাকে, এক কথায় বলছে যে বাতাসে তার পূর্ণ ক্ষমতা অনুযায়ী আর্দ্রতা থাকে সেই বাতাসটাকে আমরা কী বাতাস বলি? সেই বাতাসটাকে স্যার আমরা সম্পৃক্ত বাতাস কিন্তু বলে থাকি। তারপরে ভারতীয় জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত স্যার? দেখো এই প্রশ্নটা দুরকমভাবে আসবে, আমি নিচে লিখে রেখে দিয়েছি। তো ভারতীয় জাতীয় জাদুঘর যখন ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম বলবে তখন কিন্তু স্যার নিউ দিল্লিতে অবস্থিত। যদি প্রশ্ন করে ভারতের প্রাচীন জাদুঘর কোথায় অবস্থিত, সব থেকে পুরনো, প্রাচীন মানে সব থেকে পুরনো, সেটা কিন্তু কলকাতায় অবস্থিত। এবং কলকাতায় যে রয়েছে সেই জাদুঘরটার নাম কি? সেটা ইন্ডিয়া মিউজিয়াম, শুধু ইন্ডিয়ান মিউজিয়াম। তো এটা কিন্তু একটু পাশাপাশি মনে রেখো। তারপরে পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি? আমাদের সবথেকে গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে সবথেকে গভীরতম অংশের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। স্যার কি? মারিয়ানা, 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 মারিয়ানা খাত। গভীরতম খাতের নাম কি? মারিয়ানা খাত। তারপরে রুশ বিপ্লবের জনক কে ছিলেন স্যার? লেনিনকে বলা হয় রুশ বিপ্লবের জনক বলা হয়। তারপরে স্যার মোহনবাগান নিচের কোন খেলার একটি দল? স্যার প্রত্যেকেই জানো তোমরা যারা একটু টুকটাক খেলা দেখো যে মোহনবাগান টিম হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ছত্তিশগড়ের রাজধানী? তোমরা একটা জিনিস ফলো করছো, আমি বললাম না যে তোমরা এই ভারতে 28টা রাজ্য এবং যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের রাজধানীগুলো অন্তত জেনে যাও। দেখেছো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পাচ্ছি, সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ছত্তিশগড়ের রাজধানী স্যার রায়পুর। তো ভারতে মোট 28টা রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় সেগুলো আমি এখানে কভার করানোর চেষ্টা করেছি। যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি স্যার? কলকাতা। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি স্যার? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি স্যার? লখনৌ। বিহারের রাজধানীর নাম কি স্যার? পাটনা। মহারাষ্ট্রের স্যার মুম্বাই। রাজস্থানের জয়পুর। গুজরাটের গান্ধীনগর। মধ্যপ্রদেশের স্যার ভোপাল। তামিলনাড়ুর চেন্নাই। কর্ণাটকের স্যার বেঙ্গালুরু। ওকে। তারপরে স্যার কর্ণাটকের বেঙ্গালুরু বললাম স্যার। কেরালার তিরুবনন্তপুরম। গুরুত্বপূর্ণ কিছু আমি বললাম যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, কিন্তু তোমাকে 28টাই পড়তে হবে, ঠিক আছে? তো এগুলো সব থেকে বেশি রিপিট হয়েছে সেগুলো কিন্তু আলোচনা করলাম। তারপরে মানে এগুলো ছাড়াই যাবে না। তারপরে জনসংখ্যার নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? তো সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে স্যার উত্তরপ্রদেশ। আর আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্যের নাম কি স্যার? রাজস্থান। সব থেকে আয়তন মানে ক্ষেত্রফলের ভিত্তিতে, মানে এরিয়ার ভিত্তিতে অনেকটা বড়, ঠিক আছে? তো রাজস্থান। আর সব থেকে ছোটো হচ্ছে গোয়া। তারপরে স্যার ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি স্যার? ইন্দিরা গান্ধী খাল। দেখেছো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে স্যার, একটা জিনিস খেয়াল করো, এই ভারতের বৃহত্তম সেচ খালের নাম পূর্বেও কিন্তু আমরা পড়েছি। তো বিভিন্ন ইয়ারে কিন্তু প্রশ্ন রিপিট হয় স্যার। তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এই কারণেই তো করাই, কারণ কি তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে হয়তো 2 বছর আগে যেই প্রশ্নটা এসছে সেই প্রশ্নটা কিন্তু এখনও আসছে, তো এর জন্যই করানো। তারপরে স্যার তারপরে হচ্ছে অক্ষরধাম মন্দির
কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ। অক্ষরধাম মন্দিরটা হচ্ছে স্যার গুজরাট রাজ্যে অবস্থিত। এবার ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্দির জেনে নাও, যেমন কাশী বিশ্বনাথ মন্দির, এটা কোথায় অবস্থিত? বারাণসী, এটা উত্তরপ্রদেশে রয়েছে। তিরুপতি বালাজি মন্দির, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। জগন্নাথ মন্দির, এটা উড়িষ্যার পুরীতে রয়েছে। সোমনাথ মন্দির, এটা স্যার গুজরাটে রয়েছে। তারপর হচ্ছে বদ্রীনাথ মন্দির, এটা রয়েছে উত্তরাখণ্ডে। কেদারনাথ মন্দির, এটাও রয়েছে উত্তরাখণ্ডে। তারপর হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, এটা রয়েছে জম্মু কাশ্মীরে। অমরনাথ মন্দির স্যার জম্মু কাশ্মীরে। মীনাক্ষী মন্দির, এটা মাদুরাই তামিলনাড়ুতে রয়েছে। এবং রামেশ্বরম মন্দির, এটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। তো গুরুত্বপূর্ণ মন্দিরগুলো কিন্তু কভার করিয়ে দিলাম। তারপরে কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? তো স্যার মনে রাখবে, কালাহারি মরুভূমি এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। যদি একটু গভীরে প্রশ্ন করে তাহলে জেনে রাখবে দক্ষিণ আফ্রিকার তিনখানা দেশ রয়েছে, অর্থাৎ তিনটে স্থান, যেটা হচ্ছে বাতসোয়ানা, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশ জুড়ে কিন্তু এই কালাহারি মরুভূমিটা রয়েছে। মরুভূমির মানে স্থানটা অনেকটা, এরিয়াটা বড়, অনেকটা দূরত্ব নিয়ে। তারপরে উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? স্যার উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। তারপরে কতগুলি দেশ সার্কের সদস্য? দেখো সার্কের বর্তমানে আমাদের টোটাল স্যার 8টা দেশ রয়েছে। সেই 8টা দেশের নাম লিখে রেখেছি। তোমরা বলবে হ্যাঁ স্যার এই 8টা দেশের নাম কি মুখস্থ করতে হবে? অবশ্যই মুখস্থ করতে হবে। স্যার কেন? কারণ এখানে প্রশ্ন এসছে কতগুলি দেশ সার্কের সদস্য। এবার তোমাদের প্রশ্ন আসবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তখন তুমি কি করবে স্যার? তাহলে তখন তোমাকে এই 8টা দেশের যদি তুমি নাম জানো, মনে রাখতে পারো, তবেই তখন তুমি অ্যান্সার করে আসতে পারবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। যদিও সার্কের সদস্য দেশগুলো মনে রাখার একটা ট্রিক রয়েছে, যেটা হচ্ছে MBBS পেইন, MBBS পেইন। স্যার এম ফর আমাদের হচ্ছে মালদ্বীপ, বি ফর হচ্ছে স্যার বাংলাদেশ, বি ফর আরেকটা হচ্ছে স্যার যেটা হচ্ছে ভারত, এস ফর স্যার শ্রীলঙ্কা, পি ফর স্যার পাকিস্তান, এ ফর আফগানিস্তান। ওকে, তারপর হচ্ছে স্যার এন ফর হচ্ছে নেপাল, আর আই ফর হচ্ছে স্যার ইন্ডিয়া। একটা কিছু এরোলো নাকি? বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আচ্ছা শ্রীলঙ্কা বলেছি। ঠিক আছে চলো, এটা জাস্ট একটু সূত্রটা আমি বললাম, এটা আমার নিজের মতন করে একটা মনে রাখা তোমাদের ট্রিক্স বললাম। তো এটাও মানে ফোর্স দিয়ে ব্রেনে পড়তে হবে না, তুমি তোমার নিজের মতনও পড়তে পারো। জাস্ট আমি একটা আমার দিক দিয়ে ট্রিক্স বললাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে গেলে যেই ইংরেজরা আমাদের ভারতে দীর্ঘ বছর রাজ করেছে, 400 বছর আমরা বলি, সেই ব্রিটিশরা তৈরি হয়েছিল স্যার 1600 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, 1600 সালে। ভারতের প্রথম বুলেট ট্রেন কোন স্টেশনটিকে সংযুক্ত করবে? তো এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো এটা পড়ার দরকার নেই। এটা যদিও আহমেদাবাদ মুম্বাইয়ের মধ্যে কানেক্ট প্রথম, এটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ঠিক আছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এটা রিসেন্ট প্রথম বুলেট ট্রেনের কথা বলেছে, তো ভারতে এখনও তো বুলেট ট্রেন চালু হয়নি। তো সেই সোর্সে কিন্তু মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত আমাদের স্টেশনগুলির মধ্যে যুক্ত হচ্ছে এই বুলেট ট্রেন। ওকে, তারপরের প্রশ্ন স্যার, কম্পিউটার কে আবিষ্কার করেন? তো স্যার কম্পিউটার আমাদের আবিষ্কার করেছিল কে? চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছিল। তারপরে স্যার এক জাতি এক রাষ্ট্র এক নেতা, এই নীতিটি কার ছিল? এটা হিটলারের একটা বিখ্যাত নীতি ছিল, যে এক জাতি একটাই রাষ্ট্র এবং একটাই নেতা থাকবে। এটা কিন্তু হিটলারের একটা বিখ্যাত উপাধি ছিল। তারপরে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় কোথায় অনুষ্ঠিত হয়? তো এটা রিপিট কোশ্চেন, বোম্বে স্যার। তো দেখো এটা কিন্তু পরবর্তী শিফটের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেখানেও কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে। সেখানে একটা না একাধিক প্রশ্ন রিপিট হয়েছে, তার লাইভ প্রমাণ দেখাচ্ছি আমি। এই প্রশ্নটা আলোচনা করেছি না, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় অবস্থিত? মৌসুরিতে। এই প্রশ্নটা আলোচনা করেছি। এটাও করেছি দেখো, যে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি কোথায়? এটাও কিন্তু জাদুঘোড়াতে অবস্থিত, এটাও কিন্তু আলোচনা করেছি। সুতরাং প্রশ্ন কিন্তু দেখো এটাও কিন্তু রিপিট। কাম্বালা রেস একটি ঐতিহ্যবাহী মহিষ দৌড়, এটা ড্যাশ অনুষ্ঠিত হয়, কর্ণাটকে অনুষ্ঠিত হয়। তো প্রশ্ন কিন্তু রিপিট আসছে স্যার। ওকে, তো এই রিপিট প্রশ্নগুলো আমি বললে আর ক্লাসটাকে লম্বা করবো না, এগুলোকে একটু আমি স্কিপ করছি। ওকে, তো চলো এবার আমরা 61 থেকে দেখব, কারণ এর আগে পর্যন্ত যতগুলো প্রশ্ন সব কিন্তু স্যার রিপিট হলো। ওকে, এবার আমরা নতুন প্রশ্ন পেয়েছি। রামায়ণ কে লিখেছেন স্যার? বাল্মীকি কিন্তু রামায়ণ লিখেছেন।
স্যার মহাভারত কে লিখেছেন? বেদব্যাস, ইনি কিন্তু মহাভারত লিখেছেন। হিমাচল প্রদেশের রাজধানী স্যার সিমলা, খুব গুরুত্বপূর্ণ। তারপরে স্যার পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কে পরাজিত করে? পানিপথের তৃতীয় যুদ্ধ স্যার 1761 সালে হয়েছিল। এটা আহমদ শাহ আবদালি, কিন্তু আহমদ শাহ আবদালির সাথে মারাঠাদের বীভৎস যুদ্ধ হয়, যেখানে কিন্তু মারাঠাদেরকে পরাজিত করে দেয় এই আহমেদ শাহ আবদালি। ওকে, তারপরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই কথাটা কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক বলেছিল। অর্থাৎ স্যার বিভিন্ন উক্তি ব্যক্তিদের দ্বারা এই জায়গা থেকেও একটা প্রশ্ন কিন্তু কনফার্ম দেখতে পাবে। ওকে, তারপরে স্যার পবিত্র গ্রন্থ গীতা কে লিখেছিলেন? তো বেদব্যাস। তো এই আচ্ছা, তখন আমি মহাভারত বেদব্যাস বললাম না, তো আমাদের যে গীতা, সেই গীতাটাও কিন্তু বেদব্যাস লিখেছিল। ওকে, ওটাও ঠিকই বলেছি। তারপরে আমাদের মহাভারত বেদব্যাসই লিখেছিল। তারপরে হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও কোন এশীয় দেশের মুদ্রা রুপি? অর্থাৎ আমরা কি ভারতে আমাদের কি আমাদের টাকার নাম কি? রুপি। আমাদের চিহ্ন কি? রুপি। যেমন আমেরিকার স্যার ডলার, তেমনি স্যার এই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই তিনটা দেশই আমরা কি টাকায় ব্যবহার করি? রুপি। আরেকটা দেশ রয়েছে যেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপাল, এখানেও কিন্তু রুপি। তারপরে বিখ্যাত গান সারে জাহাজ সে আচ্ছা, সারে জাহাজ সে আচ্ছা, এটা কে রচনা করেছিল? মোহাম্মদ ইকবাল কিন্তু রচনা করেছিল। তারপরে স্যার ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। বাবার হলো আবার জ্বর সারিলে ঔষধে, তার প্রত্যেকটা জীবনের ফাইটগুলো, ব্যাটেলগুলো আমি হিস্ট্রি ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে স্যার সূর্য মন্দির কোথায় অবস্থিত? তো এটা মনে রাখবে, আমাদের উড়িষ্যায় অবস্থিত রয়েছে কোণার্কে সূর্য মন্দির। তারপরে ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? সংবিধানে যারা ক্লাস করেছে এসব উড়িয়ে দিবে প্রশ্ন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপরে মার্ক্সবাদের প্রধান সমর্থককে? মার্ক্সবাদের প্রধান সমর্থক হচ্ছে কার্ল মার্ক্সকে কিন্তু বলা হয়ে থাকে স্যার। তারপরে বিখ্যাত কামাখ্যা দেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু আসামের মধ্যে রয়েছে। তারপরে স্যার সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার বা পদক কোনটি? তো আমাদের ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কারের নাম হচ্ছে স্যার পরমবীর চক্র। তারপরে ভারতীয় বিজ্ঞান সংস্থাটি যেটা হচ্ছে IISc, এটা কোথায় অবস্থিত স্যার? এটা আমাদের ব্যাঙ্গালোরে। যেহেতু বিজ্ঞান বলেছে না স্যার, সায়েন্স, অর্থাৎ সায়েন্সের দিক দিয়ে তো স্যার আমাদের ব্যাঙ্গালোর সব থেকে বেশি এগিয়ে রয়েছে। তারপরে স্যার ICC খেলা প্রত্যেকে দেখো, ক্রিকেট যারা খেলা দেখো, ব্যাট বল। তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ICCর ফুল ফর্ম, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত স্যার? দুবাই। ওকে, তারপরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। মাইকেলের অমরকণ্টক মালভূমি কোন নদীর উৎপত্তিস্থল চিহ্নিত করে? তো এইটা হচ্ছে স্যার নর্মদা নদীর উৎপত্তিস্থলটা কিন্তু চিহ্নিত করে। এক কথায় বলতে গেলে এই যে অমরকণ্টক মালভূমি, এটার উৎপত্তি এই মাইকেল, এটা তুমি কেটে দাও, তোমার যদি বুঝতে অসুবিধা হয়। তুমি শুধু প্রশ্নটা হচ্ছে অমরকণ্টক মালভূমি কোন নদীর উৎপত্তিস্থল চিহ্নিত করে? তো অমরকণ্টক যে মালভূমিটা রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তো এটাই একটু বুঝতে হবে। তারপরে সন্তোষ ট্রফি এবং সুব্রত ট্রফি এর সাথে যুক্ত কোন ট্রফি? মানে এই যে সন্তোষ ট্রফি এবং সুব্রত ট্রফি, এই দুটো ট্রফি কোন খেলার সাথে যুক্ত স্যার? ফুটবল খেলার সাথে যুক্ত। তো তোমাদের স্পোর্টস থেকে, খেলাধুলা থেকে স্যার ট্রফি এবং বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত শব্দ, এই জায়গা থেকে প্রশ্ন কনফার্ম আসবে। তো এই জায়গা থেকে মোটামুটি 200-300খানা ট্রফির নাম রয়েছে। স্যার তোমরা কি সব পড়বে? একদম না, আমি আছি তো, আমি যা যা পড়াবো তাই তাই পড়ে যাবে, বাস তোমার এক্সাম ক্র্যাক তোমার হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তো দেখো তারপরের প্রশ্ন চলে যাব। নিম্নলিখিত কোন নদী মোহনা তৈরি করে স্যার? একমাত্র নর্মদা নদী যেটা কিন্তু মোহনা তৈরি করে। তারপরে স্যার জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে জাতীয় মহিলা কমিশন কিন্তু স্যার তৈরি হয়েছিল। আটাকামা মরুভূমি কোন দেশে রয়েছে স্যার? এটা দক্ষিণ আমেরিকায় কিন্তু আটাকামা মরুভূমি রয়েছে। তো একটা জিনিস ফলো করো, তোমরা এই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতে গিয়ে দেখলে মরুভূমি নিয়ে একটা প্রশ্ন আসছে, তাহলে তোমাকে টার্গেট করে নিতে হবে এই চ্যাপ্টারগুলো, যে মরুভূমি থেকে যখন প্রশ্ন আসছে তাহলে আমি মরুভূমিগুলো, পৃথিবীর মধ্যে যে বৃহত্তম বিখ্যাত যে মরুভূমিগুলো রয়েছে এবং সেগুলো কোথায় অবস্থান রয়েছে, সেটা কিন্তু তোমার দায়িত্ব পড়ে নেওয়া স্যার। সেটা তো আমি করাবো, কিন্তু স্যার তোমারও নিজের কিছু দায়িত্ব রয়েছে। তারপরে অশ্বিনী
পোনাপ্পা কোন খেলার সাথে যুক্ত? স্যার অশ্বিনী পোনাপ্পা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তোমাদের স্যার যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো মোটামুটি আর 1 মাস পর, এখন করাবো না, আমি পরীক্ষার 1 মাস আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই, এটা প্রত্যেকে জানো। তো তখন আমি কিছু ব্যক্তির নাম বলবো এবং তারা কোন কোন খেলার সাথে যুক্ত সেটা বলবো, সেগুলোকে ঝাড়া মুখস্থ করে যাবে, দেখবে কমন পেয়ে যাবে। তারপরে দিল্লি চলো, এই দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? স্যার সুভাষচন্দ্র বসু কিন্তু বলেছিলেন দিল্লি চলো। তারপরে কোন দেশ মধ্যরাতের দেশ নামে পরিচিত? স্যার নরওয়ে। তো আমি এটা পূর্বে আলোচনা করেছিলাম, আর প্রশ্ন হিসেবে পেয়ে গেলাম, তখন ডিটেলস আলোচনা করেছিলাম, এখন প্রশ্ন হিসেবে পেয়ে গেলাম। সুতরাং আমার প্রত্যেকটা কথাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে স্যার আজমেরের আড়াই দিন কা ঝোপড়া, আচ্ছা এটা আজমেরের হয়ে গেছে, এটা আজমিরের আড়াই দিন কা ঝোপড়া এটা কে তৈরি করেছিল? তো যারা আমার ইতিহাস ক্লাস করেছে আশা করছি এটা উড়াবে তোমরা, এটা কুতুবুদ্দিন আইবক কিন্তু আজমিরের ইতিহাস এই আড়াই দিন কা ঝোপড়াটা কিন্তু তৈরি করেছিল। তারপরে স্যার তারপরে হচ্ছে তিরহুতা লিপি, তিরহুতা লিপি কোন ভাষায় লিখতে ব্যবহৃত হয়? তো তিরহুতা লিপি হচ্ছে মৈথালি ভাষায় লেখা একটা বিখ্যাত লিপি। তারপরে স্যার যেটা হচ্ছে অগ্নি 6, এই যে অগ্নি 6-এর ক্ষেপণাস্ত্র, এটা একটা মিসাইল, অ্যান্টি মিসাইল। অগ্নি আমাদের যেমন অগ্নি 5, অগ্নি 4, তো এটা একটা মিসাইলের নাম। তো এর রেঞ্জটা কত স্যার? 8,000 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর রেঞ্জ রয়েছে। হ্যাঁ, একবার মারলেই বাস 8,000 10,000 কিলোমিটার ধরেও যদি কোনো ট্যাঙ্ক থাকে তাকে উড়িয়ে দিবে। তারপরে নিম্নলিখিত কোন অঞ্চলে মহলআরি রাজস্ব বন্দোবস্ত চালু করা হয়েছিল? তো এটা হচ্ছে উত্তর পশ্চিম প্রদেশে কিন্তু চালু করা হয়েছিল। তারপরে ভারতে প্রথম ট্রেন কত সালে শুরু হয়েছিল? ভারতের প্রথম ট্রেন আমাদের শুরু হয়েছিল স্যার 1853 সালে, 1853 সালে লর্ড ডালহৌসির সময়। তারপরে স্যার পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে দক্ষিণ ভারতের চোলদের একটি সমসাময়িক প্রতিদ্বন্দ্বী রাজবংশের নাম কি স্যার? তো সেই সময়ে চোলদের যে সবথেকে বড় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একটাই রাজবংশ ছিল যুদ্ধ করার মতো, যেটা হচ্ছে স্যার চালুক্য রাজবংশ। তো এই কল্যাণীও বলা দরকার নেই, এটা কল্যাণীর চালুক্য বংশ বলেছে, তো বাতাপির কল্যাণীর। তো এটা অ্যাকচুয়ালি এই যে কল্যাণী এটা হচ্ছে চালুক্যদের রাজধানী, তো শুধু মনে রাখবে চালুক্য বংশ তাহলেই হবে। তারপরে স্যার সেরা হিন্দি চলচ্চিত্র বিভাগে কোন চলচ্চিত্রটি 2020? এটা কারেন্ট অ্যাফেয়ার্স স্যার, এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই, আমি তোমাদের যখন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো সেটাই পড়বে। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল স্যার? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। বেশ। তারপরে স্যার পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি? মানে অ্যাকচুয়ালি উট পাখিকে আমরা বলে থাকি অনেক সময়, আবার বৃহত্তম প্রাণী হিসেবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা উট পাখিকেই বলে থাকি। ওকে, সব থেকে বৃহত্তম পাখি। তারপরে ইলেকট্রন সর্বপ্রথম কে শনাক্ত করেন? তো জে থমসন। আমি ট্রিক্স বলেছিলাম স্যার ইট পরে নিচে, যারা আমার সায়েন্সের ক্লাস করেছো আশা করছি এটাও তোমরা উড়াবে। ওকে। তারপরে থর মরুভূমি কোন দেশে অবস্থিত স্যার? এটা রিপিট প্রশ্ন, আশা করছি ভারতে অবস্থিত, এটা প্রত্যেকে তোমরা জানো। তারপরে স্যার ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? স্যার হকি খেলার সাথে, অর্থাৎ হকির জনক কিন্তু সেই ধ্যানচাঁদকেই বলা হয়ে থাকে। আনন্দমঠ আনন্দমঠের লেখক কে স্যার? আনন্দমঠের লেখক ছিল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে কিন্তু আনন্দমঠ গ্রন্থের লেখক বলা হয়ে থাকে। তারপরে স্যার ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। দেখো এটাও প্রশ্ন আসে তোমাদের, আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করে সেটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন অগ্নিবীরে আসে। তারপরে ভারতের তাও ভুল করে, বিশ্বাস করো, ভারত কত সালে স্বাধীন হয় 1947 সালে, এই প্রশ্নটাও তাও ভুল করে অনেক ছেলেপেলে। মানে নলেজের একটা সময় ছিল যে তখন অগ্নিবীরে, এখন তো অগ্নিবীর আর্মির পার্সেন্টেজ নাম্বার করে দিয়েছে 45% নাম্বার, কিন্তু এটা তো অনেক আগেকার প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে মোটামুটি ধরে রাখো 2002 সালের প্রশ্ন। এখানে তো সব মিক্স প্রশ্ন রয়েছে। তো তখন আর্মির কোনো পার্সেন্টেজ ছিল না, তখন জাস্ট মাধ্যমিক পাস হলেই হতো, মুক্ত বিদ্যালয় থেকে হলে হতো। তো তার জন্য প্রশ্ন করতো। এখন 45% নাম্বার মানে ভালো জ্ঞান প্রত্যেকের, মোটামুটি একটা তোমরা সব নলেজেবল জানো। তারপরে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিকে? ডক্টর এস রাধাকৃষ্ণন। তো আমি বলেছিলাম রাষ্ট্রপতির নাম পড়াতে গিয়ে যে রাষ্ট্রপতির নামগুলো কিন্তু ওই 1 2 3 4 করে যেগুলো আমি পড়িয়েছি রাষ্ট্রপতি,
প্রত্যেকটাই পড়তে হবে, সংবিধানে যারা আমার ক্লাস করেছো এই প্রশ্নটাও ওড়াবে। তারপরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, রাজধানী তো প্রশ্ন আসবেই। তারপরে ভারতের বলছে নিচের কোনটি ভারতে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, অর্থাৎ এই কটা অপশন, চারটা অপশনের মধ্যে একটা পর্বতমালা রয়েছে যেটা ভারতে অবস্থিত এবং সেটা সবথেকে বেশি উঁচু পর্বত, সর্বোচ্চ বৃহত্তম, সেটা হচ্ছে স্যার কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। ওকে, এটা ভারতের মধ্যে রয়েছে। তারপরে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত স্যার? যমুনা নদীর তীরে, পূর্বে আলোচনা করেছি স্যার। তারপরে ভারতের জাতীয় পতাকা সবুজ রং কিসের প্রতীক? তো এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে ফ্ল্যাগ রয়েছে পতাকা, আমাদের চারখানা কালার রয়েছে, তিনখানা সরি, একটা হচ্ছে তোমাদের আমাদের যেটা প্রত্যেকে জানো সবুজ, সাদা এবং আমাদের গেরুয়া। তো এই তিনটের প্রতীক কিন্তু তোমাদের জানতে হবে। তার মধ্যে যে সবুজ রং রয়েছে সেটা হচ্ছে মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত রয়েছে, সাদা শান্তির সাথে প্রতীক। তো এগুলো কিন্তু জানতে হবে। তারপরে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? স্যার বল্লভভাই পাটেলকে। দেখো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তারপরে কোনটি নিচের কোনটি বেদের মধ্যে প্রাচীনতম হিসাবে বিবেচিত? অর্থাৎ বেদের সবথেকে প্রাচীন কিন্তু ঋগ্বেদ। আমাদের চারটে বেদ ঋক, সাম, যজু, অথর্ব, সেই চারটে বেদের মধ্যে সবথেকে পুরনো বেদ হচ্ছে স্যার ঋগ্বেদ। তারপরে সাইকেলকে আবিষ্কার করেন স্যার? সাইকেল আবিষ্কার করেছিলেন স্যার ড্রুইস। স্যার পুরো নাম কি? ব্যারন কার্ল ভন ড্রুইস। স্যার এত এত বড় নাম যদি মনে না থাকে তুমি যে কোনো একটা শর্টকাট নাম মনে রাখো, ড্রুইসটাকে মনে রাখো, ড্রুইস কিংবা ব্যারন মনে রাখো, তোমার যেটা খুশি, ব্যারন মনে রাখো। তারপরে তুমি ভনও মনে রাখতে পারো, তোমার তো পরীক্ষায় অপশান দেখে তুমি চিনতে পারবে, পুরো নাম মনে না থাকলেও হবে। তারপরে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে আসে? তো এটা মনে রাখবে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, অর্থাৎ যে সিনেমা হয়, সিনেমা করতে গেলে আগে কিন্তু সরকারের পারমিশন নিতে হয়, তার একটা সার্টিফিকেট দিতে হয় সরকারকে। তো এটা কোন সরকারের আন্ডারে আসছে? এটা তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের আন্ডারে কিন্তু আসছে। তারপরে কে ভারতের চার কোণে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিল? তো শঙ্করাচার্য ভারতের চার কোণে চারটা মঠ প্রতিষ্ঠা করেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার? গোপালকৃষ্ণ গোখলে। স্যার এই গোপালকৃষ্ণ গোখলে কে ছিল? স্যার গান্ধীজির রাজনৈতিক গুরু ছিল। স্যার প্রশ্ন যদি করে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। তো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা দিয়ে রেখেছি, একটু দেখে নিবে, এক ঝলক চোখ বুলাও এবং লিখে নিবে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্যার অক্টোবর হিউম বা এম হিউম তাও আমরা বলে থাকি, এও হিউম তাও আমরা বলে থাকি। ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায়। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। আলিগড় আন্দোলন কে করেন স্যার? সৈয়দ আহমেদ খান। ফরওয়ার্ড ব্লক তৈরি করেন সুভাষচন্দ্র বসু। গদর পার্টি তৈরি করেছিলেন লালা হরদয়াল। তারপরে স্যার পরের প্রশ্ন চলে যাব, নিচের কোন কারণে মাটি ক্ষয় হয় স্যার? অর্থাৎ দ্রুত নগরায়ন, অর্থাৎ এই যে নগরায়ন বলতে গেলে দ্রুত নগর হচ্ছে, শহর তৈরি হচ্ছে তাড়াতাড়ি, আর দ্রুত শহর তৈরি হতে গেলে আমরা নিশ্চয়ই গাছ কাটবো বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য, তাহলে এটাও একটা কারণ স্যার। গাছ কাটাটাও কারণ। পশুদের দ্বারা চারণ করা, এটাও একটা কারণ। অর্থাৎ মাটি ক্ষয় কিন্তু, এক কথায় মাটি ক্ষয় কিন্তু উপরের সমস্তটার কারণ, তাই না? এটা একটা নর্মাল প্রশ্ন, এটা কিন্তু তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে আসতে হবে। তারপরে স্যার 110 নম্বর প্রশ্ন, এলওসির পূর্ণরূপ কী স্যার? এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। স্যার এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কোথায় রয়েছে স্যার? আমাদের এলওসি, যেটা আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা রয়েছে, আমাদের এলওসি। আর ল্যাক স্যার আরেকটা পাবে এলএসি, ল্যাক যেটা হচ্ছে লাইন অফ যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এটা হচ্ছে শুধু লাইন অফ কন্ট্রোল, সরি, এলওসির ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর এলএসি ল্যাকের ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেটা কিন্তু আবার ভারত চীনের মধ্যে এর সীমারেখা রয়েছে, বাউন্ডারি রয়েছে। তারপরে প্রদীপ কুমার ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরের প্রশ্ন, বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় স্যার? দুরকমভাবে প্রশ্ন আসে এটা। শুধু যদি বলতো স্যার ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন এটার উত্তর হতো ডক্টর এম.এস. স্বামীনাথন। যদি বলে বিশ্বে, পৃথিবীর মধ্যে, তখন কিন্তু স্যার নরম্যান বোরলক।
একই প্রশ্নের দুটো উত্তর, দেখেছো? একটা পৃথিবী আর একটা ভারত বললে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে কালো মরিচের সবচেয়ে ভালো উৎপাদক? দেখো, কালো মরিচ কিন্তু কর্ণাটকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখো, আমি একটা কি পয়েন্ট লিখেছি, এটা অনেকে হয়তো বলতে পারো, তার জন্য আমি লিখে রেখেছি যে আমাদের কেরালা আমাদের এই গোলমরিচের দিক দিয়ে বিখ্যাত হলেও কিন্তু বর্তমানে আমাদের কর্ণাটকে কিন্তু এখন বৃহত্তম স্থান হিসেবে পরিচিত রয়েছে। আমাদের কেরালাকে আমরা কি বলি? আমাদের মশলার বাগান বলে থাকি। তারপরে ফ্রান্সের প্রথম সম্রাটের নাম কি? তো এটা নেপোলিয়ান, ভারতের প্রথম ফ্রান্সের সম্রাট। ফ্রান্সের প্রথম সম্রাটের নাম হচ্ছে নেপোলিয়ান, ভারতের নয়। তারপরে উইন্স অফ ফায়ার বইটির লেখককে? উইন্স উইন্স অফ এই যে ফায়ার, এই বিখ্যাত বইটার লেখককে? এপিজে আব্দুল কালাম স্যার, খুব গুরুত্বপূর্ণ। তারপরে পার্বত্য স্টেশন যেটা হচ্ছে জাবদি, এটা একটা পার্বত্য স্টেশন জাবদি, এটা কোন রাজ্যে আছে স্যার? এটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তারপরে আন্তর্জাতিক নিম্নলিখিত কোন জেলাটি ভারতের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত? আন্তর্জাতিক সীমান্তে বলতে স্যার, তো ভারতের মধ্যে একমাত্র জেলা হচ্ছে যেটা হচ্ছে করিমগঞ্জ। এটি আসামের একটি জেলা যা বাংলাদেশের একেবারে সীমান্তে অবস্থিত, এই করিমগঞ্জ। ওকে। তারপরে টোডা, টোডা নামক জনগোষ্ঠীর মানুষেদের কোথায় পাওয়া যায়? এই যে টোডা, সাঁওতাল নাম শুনেছো? সাঁওতাল জাতি। এখন তোমাকে যদি প্রশ্ন করি স্যার সাঁওতাল জাতি কোথায় পাওয়া যায়? আমাদের রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে, কিন্তু সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? যেমন টোডা জাতি কোথায় পাওয়া যায়? তো এইভাবে কিন্তু স্যার প্রশ্ন আসে। তো মনে রাখবে টোডা জাতি পাওয়া যায় স্যার তামিলনাড়ু। এরা মূলত নীলগিরি পার্বত্য অঞ্চলে বাস করে। স্যার গুরুত্বপূর্ণ উপজাতি ক্লিয়ার করে দিয়েছি, পরীক্ষা আসলে এর মধ্যে আসবে, এর বাইরে আসবে না। যেমন সাঁওতাল কোথায় পাওয়া যায় স্যার? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতে পাওয়া যায়। ভিল সম্প্রদায়ের জাতি রাজস্থান এবং মধ্যপ্রদেশ। গোর হচ্ছে মধ্যপ্রদেশ। নাগা জাতি নাগাল্যান্ডের। মিজো গারো দুটোই মেঘালয়, সরি মিজোটা হচ্ছে মিজোরাম, আর গারো খাসি এটা হচ্ছে মেঘালয়। টোডা তামিলনাড়ু। ভুটিয়া স্যার সিকিম। লেপচা জাতি স্যার এটা কিন্তু সিকিম দার্জিলিং দুটো জায়গাতেই পাওয়া যায়। তারপরে দিলওয়ারা মন্দির কোন ধর্মের সাথে যুক্ত স্যার? রাজস্থানের যে দিলওয়ারা মন্দির রয়েছে এটা জৈন ধর্মের সাথে কিন্তু যুক্ত একটা বিখ্যাত বড় মন্দির, অর্থাৎ এই মন্দিরটা কাদের? জৈনদের মন্দির। তারপরে গঙ্গা ব্রহ্মপুত্রের যৌথ প্রবাহ ড্যাশ নামে পরিচিত স্যার? গঙ্গা এবং ব্রহ্মপুত্র যখন একসাথে মিলিত হচ্ছে তখন তার নতুন নাম হচ্ছে স্যার মেঘনা। স্যার মেঘনার ডিটেলস আমি একটু দিয়ে রেখেছি, স্যার একটু পড়ে নিবে যে বাংলাদেশে গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পর যখন চাঁদপুরের কাছে আসে, চাঁদপুরের কাছে এসে সাগরে পড়ে, তখন সেই সম্মিলিত প্রবাহ মেঘনা নামে কিন্তু পরিচিত স্যার। তো ডিটেলসটা একটু দিয়ে রেখেছি একটু জ্ঞানের জন্য, যাতে মনে রাখতে পারো। তারপরে রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? লেনিনকে বলা হয়। স্যার এই প্রশ্নটা কিন্তু পূর্বে রিপিট ছিল, আমার পেয়েছিলাম। তারপরে এটাও পূর্বের রিপিট প্রশ্ন। বিশ্বের সবচেয়ে গভীর মহাসাগরের নাম কি স্যার? সব থেকে গভীর মহাসাগরের নাম আমাদের প্রশান্ত মহাসাগর। তারপরের প্রশ্ন চলে যাব, মোহনবাগান কোন খেলার দল? স্যার এটাও রিপিট প্রশ্ন, এটা ফুটবল। ওকে। তো কিছু রিপিট প্রশ্ন আসছে যেগুলো পিওয়াইকিতে বারবার একই, হয়তো কারো ধরে নাও 2020 সালে একটা ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছে, 2024 সালে পরীক্ষা হচ্ছে, 4 বছর পর, তাহলে সবাই ভাবে যে 2020 সালের প্রশ্ন কোনো গুরুত্বপূর্ণ না। 2020 সালেরই দেখা গেল 7-8টা প্রশ্ন 2024 সালে ভরে দিল, যেটা আগে হয়েছে কিন্তু। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু হাই প্রবাবিলিটি চান্স আছে তোমাদের এইবার কিন্তু পিওয়াইকির প্রশ্ন তোমাদের কিন্তু ম্যাক্সিমাম, আমার তো মনে হচ্ছে 7টারও বেশি থাকবে, আমার যতদূর মন হচ্ছে। ঠিক আছে, সুতরাং মুখস্থ করে নেবে। তো যেগুলো রিপিট প্রশ্ন ছিল সেগুলোকে আমি স্কিপ করেছি। তো নতুন প্রশ্নগুলো দেখব। কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন স্যার? কম্পিউটারের মাউস আবিষ্কার করেছিলেন ডোগলাস এঞ্জেলবার্ট। ইনি কিন্তু কম্পিউটারের যে মাউস সেটা কিন্তু স্যার আবিষ্কার করেছিল। তারপরের প্রশ্ন দেখো, এটাও কিন্তু রিপিট। দেখো অনেক প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, এগুলো কিন্তু আমি জেনে শুনে তুলিনি, কারণ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন জাস্ট আমি কিন্তু যেমন যেমন ছিল যেই সালে এসছে সেইভাবে কিন্তু আমি তুলে ফেলেছি। ওকে, অত আমি বিচার করিনি। তারপরে ভারতের লোকসভায় নির্বাচন কে পরিচালনা করেন? ভারতের লোকসভার নির্বাচন কে পরিচালনা করেন? তো খুব গুরুত্বপূর্ণ, এটা নির্বাচন কমিশন, কারণ এটা ইলেকশন কমিশন, ইনি আমাদের কিন্তু লোকসভা নির্বাচনের পরিচালনা করেন। তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া, আমি বলেছিলাম স্যার এটা আসবে। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত স্যার? মুম্বাই, এটা পূর্বে আলোচনা করেছিলাম। নিচের কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত? স্যার পৃথিবীর ছাদ কিন্তু বলা হয় কাকে? পামির পর্বতমালা বা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কিন্তু বলা হয়ে থাকে স্যার।
ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে দেখেছ আমার টপিকগুলো কীরকম গুরুত্বপূর্ণ, আমি যেই মানে এক্সট্রা ক্লাসে যে ইনফরমেশানগুলো দিচ্ছি যে পরবর্তীতে এই টপিকগুলো পড়ে যাবে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু প্রশ্নও থাকছে। তো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার রাজা রামমোহন রায়। স্যার এইটা একটু লিখবে, জ্যোতিবা ফুলে হচ্ছে সত্য সেবক সমাজ, সত্য সেবক সমাজ এর প্রতিষ্ঠাতাকে স্যার জ্যোতিবা ফুলে, খুব গুরুত্বপূর্ণ। নিচের ব্যক্তিদের মধ্যে কাকে কি বলা হচ্ছে প্রায় ব্ল্যাক ব্ল্যাক পার্ল বলে অভিহিত? তো মনে রাখবে ব্ল্যাক পার্ল কিন্তু বলা হয়ে থাকে পেলেকে কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তারপরে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই বইটার রচয়িতাকে স্যার, এটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা কিন্তু একটা বিখ্যাত বই, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। তারপরে ভারতীয় সংসদের উচ্চকক্ষ কী নামে পরিচিত স্যার? রাজ্যসভা, সহজ প্রশ্ন ছিল। তারপরে নিচের কোন নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে হয়েছে? নর্মদা, এটা পূর্বেই আমি বলেছি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? এগুলো সব তোমরা উড়াবে যারা আমার ক্লাস করো, রাষ্ট্রপতি। তারপরে ভারতীয় মুদ্রার নোট কোন বছরে কোন শহরে ছাপা হয়? অর্থাৎ এক কথায় ভারতীয় মুদ্রার নোট এই যে তোমরা টাকা পয়সা এগুলো সব কোথায় ছাপা হয়? সব মহারাষ্ট্রের নাসিকে। নিম্নলিখিতর মধ্যে কাকে লেডি উইথ ল্যাম্প বলা হয় স্যার? নাইট অ্যাঙ্গেলকে বলা হয় কিন্তু লেডি উইথ ল্যাম্প। তারপরে অর্থাৎ লেডি উইথ ল্যাম্প বলা হয় নাইট অ্যাঙ্গেলকে, ঠিক ছিল। তারপরে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে। ওকে, তারপরে ফতেপুর সিক্রি শহর, ফতেপুর সিক্রি কোন শাসক নির্মাণ করেছিলেন? এটা আকবর কিন্তু ফতেপুর সিক্রি এই যে শহরটা কিন্তু প্রতিষ্ঠা করে কিন্তু তার রাজধানী সেখানে নিয়ে এসেছিলেন। ইউএনের সদর দপ্তর কোথায় স্যার? ইউএনএ অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই ইউএনের সদস্য মানে সদর দপ্তর কোথায় অবস্থিত স্যার? নিউ ইয়র্কের মধ্যে রয়েছে। নিউ ইয়র্ক স্যার কোথায় রয়েছে স্যার? আমেরিকা, ইউএসের মধ্যে। তারপরে আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখে পালিত হয় স্যার? আমাদের 2 অক্টোবর, 2 অক্টোবর আন্তর্জাতিক, অর্থাৎ এটার ইংরেজি যে মানে নন ভায়োলেন্স যেটাকে বলছি ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে নন ভায়োলেন্স, তো এটা হচ্ছে 2 অক্টোবর। ওকে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত স্যার? এটা হচ্ছে উত্তর আফ্রিকাতে কিন্তু সাহারা মরুভূমি অবস্থিত। লালা রাজপথ রায়ের মৃত্যু নিচের কোন ঘটনার সাথে যুক্ত? তো প্রত্যেকে জানো লালা রাজপথ রায়কে কিন্তু পিটিয়ে মারা হয়েছিল পুলিশে, কিন্তু পুলিশের দীর্ঘ লাঠির চার্জের ফলে কিন্তু লালা রাজপথ রায়ের মৃত্যু হয়। তো কিসের কারণে? সেটা কিন্তু সাইমন কমিশনের কিন্তু ভারতে আসার কারণে। ওকে, তো সাইমন কমিশন কিন্তু 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1928 সালে ভারতে আসে। এই যখন ভারতে আসে তখন কিন্তু ভারতীয়দের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ সৃষ্টি হয়। তখন কিন্তু এই সাইমন কমিশনের আসার ফলে ভারতীয়দের তীব্র প্রতিবাদে এবং ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ফলে আমাদের লালা রাজপথ রায়ের কিন্তু মৃত্যু হয়ে যায়। তারপরে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ, পূর্বে আলোচনা করেছি স্যার। নিচের কোনটি সঠিক নয়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা অসমে অবস্থিত। অবশ্যই তোমাদের একটা কথা বলি, তোমাদের ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এগুলো থেকে একটা প্রশ্ন একবারে ডেফিনেটলি তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এটুকু আমি ক্লিয়ার করে দিলাম। জিম করবেট স্যার উত্তরাখণ্ড, এটাও ঠিক রয়েছে। তেহরিবাদ উত্তরাখণ্ড ঠিক রয়েছে। হীরাকুদ স্যার এটা তো মধ্যপ্রদেশ নয়, এটা উড়িষ্যায় অবস্থিত। উড়িষ্যার মহানদী নদীর ওপর অবস্থিত হচ্ছে হীরাকুদ, তাহলে এটি আমার ভুল ছিল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের সময় ভারতের শাসক কে ছিল? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, যারা আমার ইতিহাস ক্লাস করেছো স্যার এটা উড়াবে তোমরা, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত আসে সেই সময় কে ছিল? জাহাঙ্গীর। সেই সময় জাহাঙ্গীর কিন্তু পারমিশন দিয়েছিল মুঘল সম্রাট ব্রিটিশদেরকে কিন্তু কি করতে? ব্যবসা খুলতে। তারপরে জাপানের রাজধানী কি? স্যার জাপানের রাজধানী হচ্ছে স্যার টোকিও। তো বিভিন্ন দেশ এবং তার রাজধানীগুলো পড়বে, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো পড়ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? তো নেলসন ম্যান্ডেলা। কৃষ্ণাঙ্গ বলতে গেলে স্যার কালো। ওকে, মানে একবারে দক্ষিণ আফ্রিকার সব থেকে ধপধপে কালো রাষ্ট্রপতির নাম কি? তো তোমাকে তো আর কালো বলবে না, কৃষ্ণাঙ্গ বলবে, তো নেলসন ম্যান্ডেলা। তারপরের প্রশ্ন চলে যাব, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি স্যার? পোর্ট ব্লেয়ার। তো এটা কি স্যার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে আমাদের টেরিটরির মধ্যে পড়ছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম 28টা রাজ্য এবং টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো কিন্তু স্যার তোমাদেরকে পড়তে হবে। শুধু 28টা রাজ্য পড়লেই হবে না, 8টা যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ওই যে চণ্ডীগড়, তারপরে হচ্ছে দিল্লি, আন্দামান নিকোবর,
তারপরে লাক্ষাদ্বীপ, তোমাদের কিন্তু দাদরা ও নগর হাভেলি ও দামান ও দিউ, তারপরে এদিকে আমাদের লাদাখ, সবই পড়তে হবে আমাদের, হ্যাঁ। তারপরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যার? মাউন্ট এভারেস্ট। শিখদের পবিত্র গ্রন্থের নাম কি স্যার? গুরু গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থের নাম। পাটনা কোন নদীর তীরে অবস্থিত স্যার? গঙ্গা নদীর তীরে অবস্থিত, পূর্বে আলোচনা করেছিলাম। বন্দে মাতরমের রচয়িতা কে স্যার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কিন্তু রচয়িতা করেছিলেন। তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত স্যার? এটা কিন্তু মুম্বাই অবস্থিত। এখানে পাশাপাশি আমি লিখে দিয়েছি যে ইন্ডিয়া গেট দিল্লিতে, কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া এটা মুম্বাইয়ে অবস্থিত স্যার। ভারতের প্রথম নাগরিককে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম নাগরিক কিন্তু রাষ্ট্রপতি। আমাদের এতগুলো আমাদের ভারতে জনসংখ্যা রয়েছে, তো ওভারঅল যতগুলো জনসংখ্যা রয়েছে, তো 133 কোটি আমরা বলি, তো সেই মানে এতগুলো নাগরিকের মধ্যে প্রথম নাগরিক স্থানকে রাষ্ট্রপতি। আমাদের কে রয়েছে বর্তমানে? দ্রৌপদী মুর্মু। তারপরে নিচের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? এটা উত্তরপ্রদেশ। তারপরে স্যার এটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে স্যার, এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, এখন 2026 সাল আসবে না, তোমাদের 2026 সালে আমি যেটা করাবো সেটাই পড়বে। তারপরে হচ্ছে মোঢেরা সূর্য মন্দির কোথায় অবস্থিত স্যার? এটা গুজরাটে অবস্থিত। মোধেরা সান টেম্পল বলে থাকি আমরা, তো এটা গুজরাটে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মনে রাখবে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, তো এটা পূর্বে আলোচনা করেছি, রাজস্থান আয়তনের দিক থেকে, ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে বড়, আর জনসংখ্যার দিক থেকে কিন্তু মহারাষ্ট্র সব থেকে বড়। 1857 সালের বিখ্যাত বিদ্রোহ, যার অংশ ছিলেন মঙ্গল পাণ্ডে, সেটি কোনটির সাথে সম্পর্কিত? তো চলো আমরা দেখব সেটি কোনটির সাথে সম্পর্কিত। বলছে 34 নেটিভ ইনফেন্ট্রি, অর্থাৎ মঙ্গল পাণ্ডের যে ব্যাটালিয়নটা ছিল সেই ব্যাটালিয়নটার নাম কি ছিল? তো সেকেন্ড ল্যান্সার, 10তম নেটিভ ইনফেন্ট্রি, 34 আর্টিলারি। তো এটা মনে রাখবে, আমাদের 34 নেটিভ ইনফেন্ট্রি এটাই কিন্তু ছিল মঙ্গল পাণ্ডের, এটা আমাদের ব্যারাকপুর, এই ব্যারাকপুরের কিন্তু প্রথম বিদ্রোহ ঘোষণা করে। ইভেন এটা কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরেও কিন্তু এর এই মহাবিদ্রোহের কিছুটা ফল, কামান দাগা ফাঁকা গেলা কিন্তু স্কোয়ার ফিল্ডে রাখা রয়েছে। তো এগুলো যারা একটু ভিজিট করেছো একটু দেখবে, হ্যাঁ। তো 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু আমাদের মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে প্রথম শুরু করে, এবং তার যে আর্মি বাহিনীর নাম কি ছিল? যে 34 নেটিভ ইনফেন্ট্রি, ওকে। তারপরে পিং পিং, এই যে পিং পং খেলাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো পিং পংটা হচ্ছে স্যার টেবিল টেনিসের সাথে কিন্তু একটা যুক্ত একটা নাম। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে ভোটের বয়স স্যার 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? স্যার এটা 61তম সংবিধান সংশোধন, আর 1989 সাল। তো আমি অলরেডি কিন্তু করিয়েছি সংবিধান ক্লাসে স্যার। তারপরে থাইল্যান্ডের রাজধানীর নাম কি স্যার? ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, অর্থাৎ দেশ এবং রাজধানী, এটাও কিন্তু খুব ফেভারিট টপিক কিন্তু অগ্নিবীরের। তারপরে 2023 সালের মার্চে, দরকার নেই এটা কিন্তু, তাই এখনও বর্তমানে রয়েছে। 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স তো কি, 2026-এও কিন্তু আমাদের এই অমিত শাহই কিন্তু আমাদের এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, ইনি চেঞ্জ কিন্তু এখনও হয়নি। তো সুতরাং এটা তোমরা পড়ে রাখবে। তারপরে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? স্যার 1498 সালে ভাস্কো দা গামা কিন্তু ভারতে এসেছিল। তারপরে চন্দ্রযান-2 রোভারের নাম কি ছিল? তো প্রজ্ঞান নাম ছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের পড়ার দরকার নেই স্যার। তারপরে নিচের কোন শাসকের রাজসভায় অসংখ্য পণ্ডিত অর্থাৎ নবরত্ন হিসেবে অলঙ্কৃত ছিলেন? তো তোমরা যারা আমার ইতিহাস ক্লাস করেছো এটাও পারবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমি ইতিহাস ক্লাস যা করিয়েছি তার বাইরে কোনো প্রশ্ন আসছে কি স্যার? আমি ইতিহাসে যে ম্যারাথন ক্লাস করিয়েছি, সংবিধানে যে ম্যারাথন ক্লাস করিয়েছি, তার বাইরে এখনও পর্যন্ত একটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পেয়েছো? আসবেও না, এর জন্যই তো বলেছি ম্যারাথন ক্লাসগুলো করে নেবে। যমুনা নদী কোন নদীর ওপর? যমুনা নদী নিচের কোন নদীর উপনদী? তো মনে রাখবে, আমাদের যে গঙ্গা, এই গঙ্গা নদী বয়ে আসছে, এই যমুনা নদী কিন্তু এসে গঙ্গা নদীতেই মিশে কিন্তু। তো এই গঙ্গারই কিন্তু একটা উপনদী হিসাবে পরিচিত হচ্ছে যমুনা নদী, ওকে। তারপরে হরপ্পা কে আবিষ্কার করেন স্যার? হরপ্পা এইচডি, আমি বলেছিলাম স্যার এইচডি মুভি দেখো না। তো এইচ ফর হরপ্পা, ডি ফর দয়ারাম সাইনি। তো সঠিক উত্তর কী স্যার? দয়ারাম সাইনি। তারপরে 1923 সালের মার্চে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র পাটেল, দরকার নেই স্যার, তোমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে তোমাদের একটা প্রশ্ন কনফার্ম আসবে,
অর্থাৎ প্রত্যেক শিফট একটা করে দেখতে পাবে। সুতরাং এটা আমি পরীক্ষার 1 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, তখন এটা পেয়ে যাবে। নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? এটা খুব গুরুত্বপূর্ণ। নীরাজ চোপড়া স্যার জ্যাভলিং থ্রোর সাথে যুক্ত। ওকে, জ্যাভলিং থ্রো। তারপরে কে জনপ্রিয়ভাবে নেতাজি নামে পরিচিত? স্যার সুভাষচন্দ্র বসু। নিকনেম আমি আলোচনা করে দিয়েছি স্যার। এটাও স্যার 2022 সালের ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই স্যার, ছাড়ো। তারপরে ভারত কোন দেশের সাথে হরিমাউ শক্তি মহড়া পরিচালনা করে? তো হরিমাউ শক্তি কিন্তু মালয়েশিয়ার সাথে কিন্তু ভারত কিন্তু এই চুক্তিটা করে থাকে। তো তারপরে প্রাচীন হরপ্পা শহর লোথাল স্যার কোন রাজ্যে অবস্থিত? লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত স্যার। অসহযোগ আন্দোলন শুরুর সময় ভাইসরয় কে ছিলেন স্যার? যখন অসহযোগ আন্দোলন হয়েছিল তখন ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড কিন্তু সেই সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন। পার্লামেন্টে এমপি, আমরা প্রত্যেকে জানি যে এমপি এমএলএ, সেই এমপির ফুল ফর্ম কী স্যার? মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে এমপির ফুল ফর্ম। তারপরে হচ্ছে লিঙ্গানুপাত, যেটা হচ্ছে সেক্স রেশিও বলতে কি বোঝায় স্যার? এটা হচ্ছে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা, অর্থাৎ 1000 জন পুরুষে বিপরীতে মহিলার সংখ্যাটা হচ্ছে আমাদের লিঙ্গানুপাত। তারপরে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি স্যার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্যার চিল্কা হ্রদ। পাশাপাশি একটা জিনিস মনে রাখবে, চিল্কা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, কিন্তু সেটি উপকূলীয় লেগুন আভ্যন্তরীণ বা ল্যান্ডলক হিসাবে কিন্তু রাজস্থানের সম্বর হ্রদ কিন্তু বৃহত্তম। তাহলে তোমাকে যদি স্যার প্রশ্ন বলে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদের নাম কি, সেটা কিন্তু স্যার অবশ্যই আমাদের হয়ে যাবে, যেহেতু এখানে প্রশ্নে বলে দিয়েছে আভ্যন্তরীণ কথাটা, তাহলে কিন্তু সম্ভব। শুধু যদি আভ্যন্তরীণ কথা না থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে স্যার চিল্কা কিন্তু উত্তর হয়ে যেত। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত স্যার? যমুনা নদীর তীরে। তারপরে সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগের জন্য কেন্দ্র সরকার কোন প্রকল্প অনুমোদন করেছে? এটা প্রত্যেকে যেন সশস্ত্র বাহিনীতে অগ্নিপথ স্কিম, যেটা তোমরা যে আন্ডারে অগ্নিবীর আসছে, তো সেটাই কিন্তু সরকার প্রণয়ন করেছেন। তারপরে জৈন ও বৌদ্ধ ভিক্ষুকদের স্থায়ী আশ্রয়স্থলকে কি বলা হতো? স্যার এটা হচ্ছে বিহারা বলা হতো। ওকে, এটা একটা বিহার হয়ে গেছে, এটা বিহারা, এটা হচ্ছে স্যার বিহারা। এই বিহারা হচ্ছে জৈন এবং বৌদ্ধ ভিক্ষুকদের একটা স্থায়ী আশ্রয়স্থল বলা হয়। তারপরে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স স্যার দরকার নেই। তারপরে হচ্ছে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স স্যার দরকার নেই। 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ঠিক করাবো। তারপরে ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের কী স্যার? ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন প্রধান আইন কর্মকর্তা, অর্থাৎ চিফ ল অফিসার। অর্থাৎ ভারতের বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনি হচ্ছেন সমস্ত আইনের হর্তাকর্তা যাকে বলি আমরা, কর্মকর্তা বা হর্তাকর্তা যেটাই বলি না কেন। ওকে, তারপরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সম্প্রতি সরকার কাকে চিফ ডিফেন্স অফ স্টাফ হিসেবে যুক্ত করেছেন? তো অনিল চৌহান। তারপরে ভারত এবং নিচের কোন দেশের মধ্যে যৌথ মহড়া বরুণ অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে ফ্রান্স। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বরুণ তোমাদের যে মহড়াটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ফ্রান্সের মধ্যে। তারপরে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত স্যার? ফুটবল, পূর্বে আলোচনা করেছি। তারপরে নিচের কোনটি গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিজয় হাজারে ট্রফি জিতেছে? তো দরকার নেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন বাদ দাও, এটা গুরুত্বপূর্ণ। যে সিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত স্যার? উড়িষ্যার মধ্যে রয়েছে সিমলিপাল টাইগার রিজার্ভ। তারপরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্যার? লর্ড উইলিয়াম বেন্টিং, আর ইনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর ভারতের প্রথম ভাইসরয় স্যার লর্ড ক্যানিং। স্যার আমি যখন করিয়েছিলাম এগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আমি বুঝিয়ে করিয়েছি, যে ভারতের বাংলার গভর্নর জেনারেল, বাংলা থেকে স্যার হলো পদটা চেঞ্জ করে ভারতের গভর্নর জেনারেল, তারপরে স্যার এগুলো, তারপরে ভাইসরয় হলো, এগুলো কিন্তু সব ইতিহাস ক্লাসে করেছি আমি, এগুলো সব ওড়াবে তোমরা। স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত স্যার? গুজরাটে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি। তারপরে নিচের কোন রাজ্যে ইউমথাং উপত্যকা অবস্থিত? নাম শুনে বুঝতে পারছো সিকিমের মধ্যে রয়েছে ইউমথাং উপত্যকা বা ভ্যালি।
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন স্যার? স্বাধীন ভারত যখন 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলো, তখন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন আর.কে শ্যামমোহন চেট্টি। তারপরে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত স্যার? এটা আমাদের জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। হরপ্পা সভ্যতার শহর কালীবঙ্গান, এটা কোথায় অবস্থিত স্যার? রাজস্থান। এটাও আমি আমার ইতিহাস ক্লাসে করিয়েছি। তারপরে 23 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই, এটা দরকার। লোকসভার প্রথম স্পিকারকে? গণেশ বাসুদেব মাভালঙ্কর, ইনি হচ্ছেন লোকসভার প্রথম স্পিকার। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল স্যার। তারপরে সংবিধানের ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারা কিসের সাথে যুক্ত? আমি যখন সংবিধানে ক্লাস করেছিলাম আমি বলেছিলাম যে যেই ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলেছি, দেখে যেও। যে অছচ, অস্পৃশ্যতা দূরীকরণ, আনটাচেবিলিটি, অর্থাৎ একটা সময় ছিল উঁচু জাতের মানুষ নিচু জাতকে ছুতো না, তো এটা কিন্তু সরকার পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তো এটা কিন্তু আমি বলেছিলাম যে স্যার এই সংবিধানের কিছু আর্টিকেল আছে যেগুলো ভালোভাবে পড়ে যাও, প্রশ্ন পাবে। তো দেখেছো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেই বুঝে নাও। আচ্ছা, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিল? আচ্ছা, এই অপশানগুলোই না, মানে এই কোশ্চেনগুলোর অপশানের নাম্বারটা দিতে ভুলে গেছি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো এটা একটু স্যাক্রিফাইস করে নাও। তো উত্তর তো যদিও আমি লিখে দিয়েছি, এই কিছুটা 4-5টা প্রশ্ন এটা ভুলটা হয়েছে আমার। তো বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল, এটা হচ্ছে বারদৌলি নারীরা, দ্য ওমেন অফ বারদৌলি। স্যার তাহলে সর্দার উপাধি কে দিয়েছিল বল্লভভাই প্যাটেলকে? বরদলির যে মেয়েরা, মহিলারা, সেই নারীরা কিন্তু এই উপাধি দিয়েছিল। দেখো আমি একটু লিখে রেখে দিয়েছি যে এই বরদলির নারীদের পক্ষ থেকে কিন্তু মহাত্মা গান্ধী তাকে কিন্তু এই উপাধি দিয়েছিল। তাহলে এক কথায় তোমার যদি অপশানে বরদলি মহিলা বা নারী যদি অপশান না থাকে স্যার, যদি মহাত্মা গান্ধী অপশানে থাকে, তাহলে কিন্তু তখন স্যার সেটা উত্তর হবে। তারপরে ঐতিহাসিক স্থান চৌরাচিরার ঘটনা, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরেই যখন আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, তীব্র রূপ নিয়েছিল, যখন উত্তরপ্রদেশের স্যার গোরখপুর জেলায় যখন এই বিরাট পরিমাণে আন্দোলন আমাদের একটা রূপ নিয়েছিল, তখন কিন্তু ওই চৌরিচেরা নামক একটা স্থানে গোরখপুরের কিন্তু বিধ্বংসী হয়ে যায়। কিন্তু গান্ধীজি চেয়েছিল যে কোনো রকম ভায়োলেন্স যেন না হয়, সত্যের পথে অর্থাৎ শান্তির পথে কিন্তু তিনি যুদ্ধ করে কিন্তু ভারতকে স্বাধীনতা লাভ করাতে চেয়েছিল। বাট সুভাষচন্দ্র বসু কিন্তু এই শান্তির পথে কিন্তু না, তিনি কিন্তু চেয়েছিল যুদ্ধ করেই কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করা যাবে। তার জন্যই কিন্তু গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর কিন্তু কি হয়ে যায়, একটা মনে মনে একটা কষাকষি সৃষ্টি হয়ে যায়। সুভাষচন্দ্রের মতন দেশ স্বাধীন করেছে, গান্ধীজির মতন। তো তারপরে প্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়? মনে রাখবে স্যার, সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপরে কত তারিখে সর্দার উধম সিং ইংল্যান্ডে জেনারেল ডায়ারকে হত্যা করেছিল? স্যার জেনারেল ডায়ার ব্যক্তিটা কে ছিল? তোমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়েছো কি জানি না স্যার, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে স্যার। সেই পাঞ্জাবের অমৃতসরে এই যে পুরো দেওয়াল চারিদিকে ঘিরা, জেনারেল ডায়ার তিনি ছিলেন সেনাপ্রধান ব্রিটিশদের হয়ে। তো এই জেনারেল ডায়ার এই যে পাঞ্জাবের অমৃতসরের এই জায়গায় ঢোকে, মেলা হচ্ছিল, এখানে যতগুলো লোক ছিল সব কটাকে নন স্টপ গুলি করে কিন্তু তিনি মারেন। ঠিক আছে, এই জেনারেল ডায়ার যত মানুষ ছিল সব কটা মানুষ কিন্তু মারা যায়। এবার প্রাচীর দিয়ে ঘেরা ছিল, কেউ পালাতে পারেনি, সব মরে গেছে। কিন্তু এই যে সর্দার উধম সিং এই যে পুরো পাঞ্জাবিদেরকে হত্যা করার জন্য তিনি কিন্তু ইংল্যান্ডে গিয়ে এই জেনারেল ডায়ারকে হত্যা করেছিল। সেটা কিন্তু 1940 সালে। দেখো 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছে, কত বছর পর 1940 সালে গিয়েও কিন্তু তাকে মেরে এসছে। এই উধম সিং কিন্তু বেঁচে যায়, তখন যখন ছোট ছিল, খুব ছোট, তিনি কিন্তু কোনো কারণে বেঁচে যায়, কিন্তু প্রতিশোধ ঠিক নিয়ে নেয়। তারপরে গুজরাট হাইকোর্ট নিচের কোন স্থানে অবস্থিত? স্যার গুজরাট হাইকোর্ট কিন্তু স্যার আহমেদাবাদে অবস্থিত, গুজরাটের আহমেদাবাদ। তারপরের প্রশ্ন হচ্ছে যে কি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই। তারপরে আম্বার ফোর্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? আম্বার ফোর্ট এটা রাজস্থানে অবস্থিত। তারপরে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়? দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? স্যার এটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের কিন্তু স্যার জলপাইগুড়িতে। তারপরে হচ্ছে নিচের কোন দেশ এটাও কিন্তু দরকার নেই, ফিফা দরকার নেই। তারপরে স্যার মশলার বাগান কাকে বলা হয়? স্যার মশলার বাগান কিন্তু বলা হয়ে থাকে স্যার কেরালাকে মশলার বাগান বলা হয়। স্যার চম্বল নদী
চম্বল নদী নিচের মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে স্যার? চম্বল নদী কিন্তু মধ্যপ্রদেশ। ওকে, শুধু মধ্যপ্রদেশ মনে রাখো, বাকি আর দরকার নেই। তারপরের প্রশ্ন, আচ্ছা কতগুলো প্রশ্ন আছে চেক করে নিই আমি। চলো না স্যার, আর তিনখানা প্রশ্ন আছে, তিনখানা। ওকে, তারপরের প্রশ্ন, আনন্দপুর সাহেব নিচের কোন রাজ্যে অবস্থিত? স্যার আনন্দপুর সাহিব বা সাহেব বলো না কেন, এটা কিন্তু পাঞ্জাবের মধ্যে অবস্থিত। তারপরের প্রশ্ন, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট বিচারপতি সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা কত? অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টে কতগুলো সংখ্যা থাকে, অর্থাৎ ওই যে অ্যাডভোকেট এবং যে চিফ নিয়ে সর্বোচ্চ 34। ওকে, তারপরে এখানে লিখে দিয়েছি যে একজন বিচারপতি থাকে এবং 33 জন অন্য অন্য বিচারপতি থাকে, প্রধান বিচারপতি সহ। তারপরে বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি হলো ভারত এবং ড্যাশের মধ্যে খেলা একটি টেস্ট ক্রিকেটের সিরিজ। তো খুব গুরুত্বপূর্ণ, তো বর্ডার গাভাস্কার ট্রফি এটা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা খেলা, গুরুত্বপূর্ণ ট্রফির নাম। তারপরে এটাই শেষ প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটা? জনবহুল কম বলতে লিস্ট পপুলেশন বা পপুলাস, মানে যেখানে জনসংখ্যা নেই, অর্থাৎ কোথায় স্যার? সিকিম, সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তো এই ছিল ম্যারাথন ক্লাসের সেট 1। সেট 2 2 থেকে 3 দিনের মাথায় পেয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো।